Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. May the peace and mercy for all of you. Today I will discuss with you for class 9 chemistry. Today is going to be on orientation class. So আজকে তোমাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস অফ কেমিস্ট্রি। আর ওরিয়েন্টেশন বলতে আসলে কি বোঝায়? ওরিয়েন্টেশন মানে হচ্ছে পরিচিতি, অর্থাৎ এই রসায়ন বইটা তোমাদের কাছে, এই যে রসায়ন বই, এই রসায়ন বইটা তোমাদের কাছে প্রথম লাইনে এসে তোমরা এই বইটা দেখবে এবং এই বইটাতে আসলে কয়টা অধ্যায় আছে এবং কি কি আলোচনা আছে এই বিষয়গুলো আমি আলোচনা করব। তাহলে রসায়নে মোট 12টা ক্লাস আছে, 12টা অধ্যায় আছে। 12টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় হলো পরমাণুর গঠন বা পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌল এবং রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় হচ্ছে রসায়ন ও শক্তি, নবম অধ্যায় এসিড ক্ষারক সমতা, দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালোফ্যাটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এইগুলি নিয়ে আলোচনা। এবং 12তম অধ্যায় আমাদের জীবনে রসায়ন। তাহলে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে রসায়নের ধারণা। এই যে রসায়নের ধারণা, রসায়নের ধারণা, এই রসায়নের ধারণা বা কনসেপ্ট অফ কেমিস্ট্রিটা কি, এই প্রথম অধ্যায়ে এখানে আলোচনা করা হয়েছে। যে রসায়ন পরিচিতি, অর্থাৎ রসায়নের মধ্যে কি আছে, আমরা চারপাশে অনেক কিছুই দেখি, সব অনেক কিছুর মধ্যে রসায়ন আছে। যেমন এই যে মার্কার, এই মার্কারের মধ্যে কি থাকে? কালি। এই কালির মধ্যে মূলত কার্বন থাকে। কার্বনটা হচ্ছে রসায়নের আলোচ্য বিষয়। তারপরে আমরা যে বোর্ডটা ব্যবহার করছি, হোয়াইট বোর্ড, এই যে হোয়াইট একটা রং, আবার বিভিন্ন ধরনের রং। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 7টা মৌলিক রং আছে, অর্থাৎ বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল ইত্যাদি সম্পর্কে আলোচনা হচ্ছে এইখানে। তারপরে আছে রসায়নের গুরুত্ব, রসায়ন পাঠের গুরুত্ব। তারপরে রসায়নের বিস্তারিত ছোটখাটো সংক্ষিপ্ত আলোচনা, রসায়ন ব্যবহারিক ল্যাবে কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা আছে ইত্যাদি। মোটামুটি রসায়ন সম্পর্কে একটা ধারণা দিবে এই রসায়নের ধারণা। তারপর দ্বিতীয় অধ্যায় হলো পদার্থের অবস্থা। এই যে পদার্থের অবস্থা, পদার্থ আমরা জানি 3 ধরনের আছে, কঠিন, তরল আর হচ্ছে কি বায়বীয়। এবং এই যে পদার্থ আরো কিছু অবস্থা আছে, স্ফটিকাকার বা প্লাজমা অবস্থা। তো এইগুলো উচ্চতর ক্লাসে আলোচনা করা হবে। এখানে শুধুমাত্র কঠিন, তরল আর হচ্ছে বায়বীয় নিয়ে আলোচনা করা হবে। তারপরে পদার্থের মধ্যে মূলত কি থাকে, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। পরমাণুর গঠন, এখানে আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে হচ্ছে বোর পরমাণু মডেল, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিন্তু আমরা কোনো একটা মৌল পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে এটা আমরা জানতে পারি। তারপরে আছে হলো পর্যায় সারণী। পর্যায় সারণী অধ্যায়ে মূলত কি আছে, এই পৃথিবীতে মোট মৌল আছে হচ্ছে 118টা। এই 118টা মৌলই কিন্তু এই পর্যায় সারণীতে একটা সারণী বা টেবিলের মাধ্যমেই এটাকে বোঝানো হয়েছে। যে প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্ক হলো 30, তারপরে হচ্ছে গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন 36, তারপরে আছে হচ্ছে রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে আরো কয়েকটা মৌল, এরকম প্রায় 118টা মৌল আছে। 118টা মৌলের নাম, এইগুলোর ব্যবহার, এগুলোর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি আমরা বিস্তারিত এই পর্যায় সারণী অধ্যায়ে জানতে পারবো। পর্যায় সারণীর ইতিহাস জানতে পারবো, ঐতিহাসিক পটভূমি ইত্যাদি জানতে পারবো। এরপর আছে রাসায়নিক বন্ধন। এখন কোন একটা মৌল, যেমন পানি, এই পানির মধ্যে কি থাকে? 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এর মধ্যে এই যে অক্সিজেন, হাইড্রোজেন এইভাবে বন্ধন, এই যে 2টা টান, এটাকে বলা হয় বন্ড বা বন্ধন। এই বন্ধনের মাধ্যমে কিভাবে যুক্ত থাকে? বন্ধন কয়েক প্রকার আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আরো অনেক আছে, সন্নিবেশ, সমযোজী। কিন্তু এইগুলো মূলত এসএসসি কেমিস্ট্রিতে এই 3 প্রকার বন্ধন, আয়নিক, সমযোজী এবং আর হচ্ছে কি ধাতব বন্ধন নিয়ে আলোচনা করা হয়। এরা কিভাবে তৈরি হয়,
এদের ধাতুর মধ্যে, আর ধাতু আর অধাতু হইলে হয় হচ্ছে আয়নিক বন্ধন, আর অধাতু অধাতুতে হয় হচ্ছে সমযোজী বন্ধন, আর ধাতব বন্ধন হয় ধাতুর মধ্যে। এই বিষয়গুলো এখানে এই পঞ্চম অধ্যায়ে আলোচনা আছে। এরপর আছে মোল এবং রাসায়নিক গণনা। মোল হচ্ছে একটা একক, যেরকম আমরা হালি ব্যবহার করি। হালি, এক হালি বলতে কয়টা কলা বোঝায়? এক হালি কলা বলতে 4টে বোঝায়, ঠিক আছে। এক ডজন বলতে কি বোঝায়? 12টা। ঠিক একইভাবে এক মোল বলতে বোঝায় যে কোনো একটা অণু, পরমাণু বা আয়নে 6.023 × 10⁻23 এতটি অণু, পরমাণু বা আয়ন থাকে। এটা একটা একক হিসেবে ব্যবহার করা হয়। এবং গণনা আছে। রসায়নে কিন্তু মূলত আমরা জানি যে রসায়ন মানেই হলো বিক্রিয়া, বিক্রিয়া মানেই হচ্ছে রসায়ন। আর এই রসায়নের বিক্রিয়া মূলত শুরু হয় হলো সপ্তম অধ্যায় থেকে। কিন্তু তোমরা এই বইতে অনেক ধরনের বিক্রিয়া পাবে, প্রায় 280টা বিক্রিয়া আছে এই রসায়ন বইতে, এবং বিভিন্ন টাইপ আছে, যে সংযোজন ইত্যাদি। এগুলো আমি সপ্তম অধ্যায়ে বলবো। আর রাসায়নিক গণনাটা মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোনো একটা মৌলের মধ্যে, কোনো একটা যৌগের মধ্যে কি কি সংযুক্তি আকারে থাকে, কত পার্সেন্ট সালফার, কত পার্সেন্ট অক্সিজেন, কত পার্সেন্ট হাইড্রোজেন কোন একটা যৌগের মধ্যে কি পরিমাণে থাকে সেটা জানা যাবে। স্থূল সংকেত বের করা যাবে, আণবিক সংকেত বের করা যাবে, তারপরে হচ্ছে এটার ঘনমাত্রা বের করা যাবে, মোলারিটি বের করা যাবে, তারপরে মোলার দ্রবণ ইত্যাদি। এই বিষয়গুলো এই অধ্যায়ে জানা যাবে। এরপরে আছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের নামই হলো বিক্রিয়া। আমরা অনেক ধরনের বিক্রিয়া এই অধ্যায়ে জানতে পারবো। তার মধ্যে আছে হচ্ছে রেডক্স এবং নন রেডক্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেডক্সের মধ্যে আছে হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, তারপরে হলো এরকম রেডক্স আছে। নন রেডক্স বিক্রিয়া আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া, তারপরে প্রশমন বিক্রিয়া, এছাড়া অন্যান্য আরো কিছু বিক্রিয়া আছে, পানি যোজন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া ইত্যাদি। অনেক ধরনের বিক্রিয়া এই অধ্যায়ে আলোচনা আছে। এছাড়াও তোমরা যদি ইন্টারমিডিয়েটে যাও দেখবে যে বিক্রিয়া অনেক আছে এবং শত শত বিক্রিয়া। এই কারণে রসায়নকেই বলা হয়, রসায়ন মানেই বলা হয় বিক্রিয়া, এবং বিক্রিয়া মানেই বলা হয় রসায়ন। যেমন পদার্থ মানেই গণিত, গণিত পদার্থ মানে কি করতে হয়? অঙ্ক করতে হয়। পদার্থে যতগুলো অধ্যায় আছে সবগুলোর গ এবং ঘ নম্বরে কি আসে? অঙ্ক আসে। আর ক খতে ছোট ছোট মানে কতে আসে জ্ঞানমূলক 1 মার্কের প্রশ্ন, আর খতে আসে অনুধাবনমূলক প্রশ্ন। কিন্তু গ ঘ মানেই কিন্তু অঙ্ক, মানে পদার্থ মানেই অঙ্ক, অঙ্ক মানেই পদার্থ। ঠিক একইভাবে জীববিজ্ঞানে কিন্তু আমাদের উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা আছে, এবং এখানে বেশিরভাগ হচ্ছে চিত্র নিয়ে আলোচনা। চিত্র করতে মানে চিত্রের মাধ্যমে বোঝাইতে হয় যে হার্টের গঠনটা কেমন, হার্টের চিত্র কেমন, হার্টের মধ্যে কোথায় বাম নিলন্দ আছে, কোথায় ডান নিলন্দ আছে, কোথায় নিলয় আছে, এরকম অলিন্দ নিলয় ইত্যাদি, বা অনেক বিষয় চিত্রের মাধ্যমে। মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, তারপরে হচ্ছে নিউক্লিয়াস ইত্যাদি সব চিত্রের মাধ্যমে বুঝতে হয়। তাহলে রসায়ন মানেই বিক্রিয়া, বিক্রিয়া মানে রসায়ন, পদার্থ মানে অঙ্ক, অঙ্ক মানেই পদার্থ, আর জীববিজ্ঞান মানে চিত্র, চিত্র মানেই জীববিজ্ঞান, এরকম বলা যায়। ঠিক একইভাবে এইখানেই বিক্রিয়া নিয়ে আলোচনা আছে, এবং ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্সে অনেক বিক্রিয়া আছে। তো আমরা সংক্ষিপ্তভাবে এই অধ্যায়ে বিক্রিয়া সম্পর্কে জানবো। এরপরে অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন ও শক্তি। এই অধ্যায়ের শুরুই হচ্ছে, হেডিংই হচ্ছে রসায়ন। তার মানে বিষয়টার নামও রসায়ন, আবার অধ্যায়ের শুরু হচ্ছে রসায়ন। তার মানে এখানে রসায়নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের মধ্যে যে আন্তঃআণবিক শক্তি বন্ধন তো আগে আছে, আন্তঃআণবিক শক্তি কাজ করে, এখানে কিছু অঙ্ক আছে। এবং শক্তি, শক্তি আমরা অনেক ধরনের শক্তি সম্পর্কে জানি, যে যান্ত্রিক শক্তি, তারপরে কি তোমার স্থিতি শক্তি, গতি শক্তি, তারপরে হলো এই যে বিদ্যুৎ এক প্রকার শক্তি, বল এক প্রকার কি শক্তি, তারপরে কাজ ক্ষমতা শক্তি, এইসব ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা আছে। বা এবং শক্তির ব্যবহার করতে হবে কিভাবে, কতটুকু ব্যবহার করলে আমরা নিরাপদে থাকতে পারবো, এর অপব্যয় যাতে না হয় সেই বিষয়ে এখানে আলোচনা আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অ্যাসিড ক্ষারক সমতা। কোনগুলি অ্যাসিড? যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরকম অনেক অ্যাসিড এবং অনেক কি আছে, ক্ষারক আছে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
ইত্যাদি নানা ধরনের বিক্রিয়া কি নানা ধরনের অ্যাসিড এবং ক্ষারক আছে। এই অ্যাসিড ক্ষারক চিনবো। অ্যাসিড ক্ষারকের একটা প্যারামিটার বা কি দিয়ে মাপে, পিএইচ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে একটা স্কেলের মতো থাকে, যেখানে 0 থেকে শুরু হয় 7 এবং 14 পর্যন্ত আছে। যে এই 0 1 2 3 4 5 6 এই পর্যন্ত হচ্ছে অ্যাসিড। আর যদি 7 হয় তাহলে অ্যাসিডও না ক্ষারও না, অর্থাৎ নিরপেক্ষ। এবং 8-এর উপরে 7-এর উপরে গেলে 8 9 10 11 12 13 14 এগুলো হচ্ছে ক্ষারক বা ক্ষার। এইগুলো হচ্ছে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এবং এইখানে কিছু বিক্রিয়াও আছে, এগুলো আমরা এই অধ্যায়টা পড়লে শিখতে পারবো। এরপরে আছে হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় কি? খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। খনি কি? খনি যেগুলো আমরা জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠে অথবা বায়ুমণ্ডলে অথবা হচ্ছে কি সমুদ্রের ভিতরে যেখানে আমরা খনি 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 থেকে আমরা যে সকল পদার্থ পাই তার মধ্যে ধাতু এবং অধাতু সম্পর্কে এখানে আলোচনা আছে। ধাতু আমরা জানি যে সকল পদার্থ চকচকে, তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, সেগুলো হচ্ছে ধাতু, যেমন সোনা, রূপা, লোহা, তামা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি। আর আছে অধাতু। অধাতু হচ্ছে সাধারণত অনুজ্জ্বল, তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী মৌলকে বলা হয় হলো অধাতু। তবে এটা কিন্তু আধুনিক সংজ্ঞা আছে। আধুনিক সংজ্ঞায় হলো ধাতু যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। তাহলে এই ধাতু অধাতু কোনগুলো? যেমন হচ্ছে নাইট্রোজেন, তারপরে হলো অক্সিজেন, তারপরে হলো সালফার, তারপরে বিভিন্ন ধরনের অধাতু আছে, প্রায় 22টা মৌল আছে পর্যায় সারণীতে, এগুলো হচ্ছে অধাতু। তাহলে এই অধ্যায়ে আমরা ধাতু অধাতু কিভাবে খনি থেকে সংগ্রহ করব, সংগ্রহ করার পর এটার আকরিক থেকে তারপরে আবার এটাকে চূর্ণ বিচূর্ণ করব, তারপরে এটাকে নিষ্কাশন করব, এই সব কিভাবে আমরা এই ধাতুটা পাবো অধাতুটা পাবো সেই সম্পর্কে এখানে আলোচনা আছে। এরপরে আছে হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম। জীবাশ্ম এটাও কিন্তু খনি। আর জীবাশ্ম কোনগুলি? সাধারণত মাটির নিচে তাপ এবং উচ্চ তাপ এবং চাপের প্রভাবে হাজার হাজার বছর ধরে উদ্ভিদ এবং প্রাণীর দেহ অবশিষ্ট এখানে যে মাটির নিচে চাপা পড়ে অনেক চাপ এবং তাপের ফলে যেটা পাওয়া যায়, এর মধ্যে কিছু আছে হলো তেল, কিছু আছে হচ্ছে গ্যাস। এবং তেল গ্যাস এগুলো সবগুলোর মধ্যেই মূলত এই সবগুলোই হলো কয়লা, তেল, গ্যাস, এগুলোকে বলা হয় জীবাশ্ম। এই জীবাশ্মগুলো কিভাবে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, এই সম্পর্কে মূলত এখানে আলোচনা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো এই সবগুলোর মধ্যেই মূলত থাকে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনে হাইড্রোজেন আর কার্বন থাকে। এখন এই হাইড্রোকার্বন কিন্তু কয়েক ধরনের আছে, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো সম্পর্কে আলোচনা আছে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে হচ্ছে পেন্টেন, হেক্সেন, হ্যাপটেন, অকটেন, ননেন, ডেকেন, এরকম করে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন হয়। তারপরে হচ্ছে এইগুলো অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এছাড়াও অ্যালডিহাইড আছে, তারপর হচ্ছে অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে ইত্যাদি সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা আছে। এছাড়া অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে এখানে আলোচনা আছে সংক্ষিপ্ত। যদি তোমরা উপরে ক্লাসে অর্থাৎ ইন্টারমিডিয়েটে রসায়ন দেখো তাহলে দেখবে যে এখানে বিস্তারিত আলোচনা আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংকেত অনেক আছে এবং কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে এটাকে সংশ্লেষণ করা হয়, প্রস্তুত করা হয়, তৈরি করা হয় ইত্যাদি সব বিস্তারিত এখানে আছে। এরপরে লাস্টের অধ্যায় হচ্ছে আমাদের জীবনের রসায়ন। আমরা এই যে রসায়ন বইটা পড়লাম, এত পড়ে কি লাভ? এই লাভটাই এখানে মূলত আলোচনা করা আছে যে রসায়নের অনেক ব্যবহার। আমরা পরিষ্কার করার কাজেও রসায়ন ব্যবহার করি, আমাদের দেহ পরিষ্কার করার কাজে এবং কাপড় চোপড় পরিষ্কারের কাজে, তারপরে কাপড় চোপড় রং করার কাজে, সব কিছুর মধ্যেই রসায়ন আছে। এখন সংক্ষেপে আমি রসায়নের একটা ভালো একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হচ্ছে আমরা সাধারণত একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করি সব কিছুর মধ্যে রসায়ন আছে। একটা উদাহরণের মাধ্যমে সংক্ষেপে বোঝাই। সেটা হচ্ছে কি, যে আমি গতকাল কি করছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিই। গতকাল সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে প্রথমে কি করছি,
ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে প্রথমে কি করলাম, ব্রাশ করলাম, ব্রাশ। তারপরে কি করলাম, ব্রাশের সাথে কি নিছিলাম, পেস্ট, পেস্ট নিছিলাম। তারপরে কি করলাম, পানি দিয়া কি করলাম, পানি দিয়ে কি করলাম, ধৌত করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি করলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমেও তো টয়লেট ক্লিনার ব্যবহার করে, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার। তারপরে হচ্ছে আর কি, তারপরে গামছা বা তোয়ালে দিয়ে এটাকে আমরা মুছলাম। তারপরে কি করলাম, তারপরে খাবার খাইলাম বা বই পড়লাম। তারপরে হচ্ছে স্কুলে আসলাম। তারপরে হচ্ছে নামাজে গেলাম। নামাজে যাওয়ার সময় বিভিন্ন ধরনের মেশিনারি জিনিস, যেমন মোটর সাইকেল, তারপরে যানবাহন, বিভিন্ন জিনিস দেখতে পেলাম। তারপরে স্কুলে যাওয়ার পথে আমরা দেখলাম যে কৃষক ধান খেতে হয়তো সার দিচ্ছে অথবা বিভিন্ন কীটনাশক দিচ্ছে এইগুলা। তারপরে হয়তো স্কুলে আসার পরে দেখলাম যে এরকম সাদা বোর্ড এবং মার্কার। তারপরে পড়ানোর পরে তারপরে হয়তো আবার লাঞ্চ টাইমে আবার হচ্ছে খাওয়া দাওয়া করলাম। তারপরে সাধারণত কি করে স্টুডেন্টরা, কি করে খেলাধুলা করে, খেলাধুলা করার জন্য বিভিন্ন যন্ত্র, খেলার যন্ত্র, ইনস্ট্রুমেন্ট লাগে, এইগুলো ব্যবহার করলাম। ইত্যাদি যা কিছু করি সব কিছুর মধ্যে রসায়ন আছে। দু একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। যেমন এই যে ব্রাশ, এই ব্রাশের মধ্যে আছে পলিমার, পলিমার মূলত এক ধরনের কার্বন। তারপরে পেস্ট, পেস্টের মধ্যে আছে ক্ষার। এই আমাদের দাঁতে যে অ্যাসিডিটি তৈরি হয় খাওয়ার পরে রাইতে, সেটা আমরা সকালবেলায় পেস্ট ক্ষারের মাধ্যমে প্রশমন করি। অর্থাৎ এটাও কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আলোচনা, যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া হয়ে প্রশমিত হয়। এরপর আছে পানি, পানি তো অবশ্যই যে পানির গঠন H2, এর মধ্যেও রসায়ন আছে। এরপর টয়লেট ক্লিনারের মধ্যেও রসায়ন আছে, টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে ইত্যাদি। যাই হোক, ভিডিওটা লেন্থ বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আজকে আর আলোচনা করছি না। তো এই রসায়ন সম্পর্কে যদি কেউ জানে, তাহলে সে বাহ্যিক বাস্তব জীবনে অনেক কিছুতে সে ব্যবহার করতে পারবে। তোমরা যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখো এবং আশা করি এইগুলো যদি দেখতে থাকো, তাহলে তোমরা এই বিষয় সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবে, জ্ঞান লাভ করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।